নমস্কার, আমি বিশ্বজিৎ। এই ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে A to Z আলোচনা করব। যদি ভিডিওটি দেখার পরে আপনাদের মনে হয় সময় নষ্ট হয়েছে, তাহলে আমি এই ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত 500 টাকার পর্যন্ত বাজি রাখতে রাজি আছি। কেননা এই ভিডিওতে আমি সম্পূর্ণ জ্ঞান শেয়ার করেছি আমার যতটা আছে। এই ভিডিওটি দেখার পর মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে আপনার সমস্ত ধারণা স্পষ্ট হয়ে যাবে। এই ভিডিওর স্পন্সরার হচ্ছে অ্যাঞ্জেলো ওয়ান। যদি অ্যাঞ্জেলো ওয়ানের অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আর অ্যাকাউন্ট খোলার সময় আপনি যদি BCJOE কোড ইউজ করেন অ্যাজ এ রেফারেল, তাহলে আপনি 100 টাকার মিউচুয়াল ফান্ড একদম ফ্রিতে পেতে পারেন। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড টাকা নিয়ে পালিয়ে যাবে না তো চিট ফান্ডের মতো, শেয়ার মার্কেট কেন পড়ে আর কখন বাড়ে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কেন, ভারতীয় শেয়ার মার্কেট বাড়বে কেন 2060 সাল পর্যন্ত, চিট ফান্ড কোম্পানি টাকা নিয়ে পালায় কীভাবে। তো মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো এমন এক জিনিস যার মধ্য দিয়ে সাধারণ ব্যক্তি ইনডাইরেক্টলি শেয়ার মার্কেট, বন্ড, সোনায় ইনভেস্ট করেন, যেখানে মিউচুয়াল ফান্ড কোম্পানির পক্ষ থেকে একটি এক্সপার্টকে নিযুক্ত করা হয় আপনার হয়ে সঠিক কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার জন্য, যাতে বেশি রিটার্ন আসে। ব্যবসায় শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার একটি অংশ, যেটা 100%ও হতে পারে, 50%ও হতে পারে, বা 0.001%ও হতে পারে। এবং স্বাভাবিকভাবে কোম্পানির যেমন লাভ হবে, যার যতটা অংশ থাকবে সেই পরিমাণ লভ্যাংশ থেকে ভাগ পাবে। SBI HDFC মিউচুয়াল ফান্ড আগের 25 বছরে কত টাকা রিটার্ন দিয়েছে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত 30 বছরে, চলুন সংক্ষেপে দেখে নিই তাড়াতাড়ি। HDFC ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড শুরু হয়েছিল 1995 সালে জানুয়ারি মাসে। যদি আমরা সেই সময় SIP করতাম 2000 টাকার, এখন 2025 সালে কত হতো এটা দেখার জন্য আমরা যাব রুপিভেস ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে HDFC ফ্লেক্সি ক্যাপ চুজ করে নেব। এইটা শুরু হয়েছিল 1995 সালে, সেটা এইখান থেকে দেখতে পেয়েছি আমরা। এবার এখানে আমরা তারিখটা দিয়ে দেবো 1995 সাল। টাকার যদি SIP করতাম 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত, আমরা দিতাম 7,22,000 টাকা, আর সেইটা আমাদের কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 3,80,00,000 টাকা। আমরা অ্যানুয়ালাইজ রিটার্ন পেয়েছি প্রায় 21%। এরপর আমরা SBI কন্ট্রা ফান্ডের রিটার্ন দেখব। SBI কন্ট্রা ফান্ড স্টার্ট হয়েছিল 5 জুলাই মাসে 1999 সালে। 2000 সাল থেকে আমরা 2025 সাল পর্যন্ত এর রিটার্ন কত দিয়েছে দেখব। তার জন্য আমরা এখানে যাব মিউচুয়াল ফান্ড SIP ক্যালকুলেটারে। আমরা এখানে যাব মিউচুয়াল ফান্ড SIP ক্যালকুলেটারে। এবার এইখানে আমরা গিয়ে SBI কন্ট্রা ফান্ডে আমরা যদি 2000 টাকার SIP করতাম, মান্থলি যদি দিতাম, 2000 সালের মার্চ মাস থেকে আমরা শুরু করেছি 2025 সাল পর্যন্ত, আমরা রিটার্ন পেয়েছি প্রায় 20%। আমরা দিয়েছি 6 লাখ টাকার আশেপাশে 25 বছরে, এবং সেইটা আমাদের কারেন্ট হয়েছে, যেটা আমাদের এখন কারেন্ট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে 1,20,00,000 টাকা। মিউচুয়াল ফান্ড টাকা নিয়ে পালিয়ে যাবে না তো চিট ফান্ডের মতো? চলুন দেখি, আপনি যদি মিউচুয়াল ফান্ড কোম্পানি খোলেন, লোকের টাকা নিয়ে পালাতে পারবেন কি না। মিউচুয়াল ফান্ড হাউস বানাতে গেলে সেবির কাছে গিয়ে আবেদন করতে হয়। এমন কোনো কোম্পানি যে 5 বছর ধরে ব্যাংক বা লোনের বিজনেস করছে বা ফাইন্যান্সিয়াল বিজনেস করছে, সেবি যদি দেখে 5 বছরে তাদের কোনো জালিয়াতি করেনি, তখন বলবে যে একটি ট্রাস্ট কোম্পানি বানাও প্রাইভেট লিমিটেডের মতনই, এবং 4টি ট্রাস্টি নিযুক্ত করো সেই ট্রাস্ট কোম্পানিতে। ট্রাস্টিদের কারোর ওপর কোনো খারাপ কাজ বা জালিয়াতির সাথে যুক্ত থাকলে নিযুক্ত করা যাবে না একজন ট্রাস্টি হিসাবে। ট্রাস্টি নিয়োগ করতে গেলেও সেবির অনুমোদন লাগে। তো যে 4জন ট্রাস্টিকে নিয়োগ করবেন, সেই ট্রাস্টিকে নিয়োগ করার জন্য সেবির অনুমোদন লাগে, সেবি থেকে ভেরিফাই করা হয়।
ট্রাস্টিদের কাজ হলো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে যদি কোনো ফ্রড চলে তাহলে সেবিকে ইনফর্ম করা। এই যে চারজন ট্রাস্টি তারা একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ করে, যারা আসলে মিউচুয়াল ফান্ডের জন্য সঠিক শেয়ার খুঁজে বার করে আর বিনিয়োগ করে। এই ট্রাস্টি এই চারজন যে ট্রাস্টি এরা কোন শেয়ারে ইনভেস্ট করবে সেটা ঠিক করে না, এরা একজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করে, যেটাকে সংক্ষেপে বলে এএমসি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হলো যে সঠিক শেয়ার খুঁজে বের করে ইনভেস্ট করা। এএমসি আবার একজন আরটিএকে নিযুক্ত করে। আরটিএ মানে রেজিস্টার্ড অ্যান্ড ট্রান্সফার এজেন্ট, যারা আসলে যারা কিনছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদের কেনা ও বেচার যে তথ্য নথিভুক্ত করে রাখা, কোন সময় কিনেছে, কত টাকায় কিনেছে, কোন সময় সেল করেছে, কত টাকায় সেল করেছে। এবার মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করছেন, যে শেয়ারে ইনভেস্ট করছেন, কোন শেয়ারে ইনভেস্ট করবেন সেটা ডিসাইড করে এএমসি, আর এর কাস্টমারের নথিভুক্ত করে যে কে কখন কত টাকায় কিনছে সেটা করে আরটিএ। আরটিএকেও সেবির থেকে অনুমোদিত হতে হয়। এরপর আবার এই যে সমস্ত জিনিসগুলো কেনা হবে এএমসির দ্বারা, মানে এএমসি যেটাকে কিনতে বলবে সেই সব যে সমস্ত জিনিসগুলো কেনা হবে সেগুলো স্টোর করে রাখে কাস্টোডিয়ানের কাছে। যে কাস্টোডিয়ান শেয়ার কেনা হয় তার কাগজ স্টোর করে রাখে। আরটিএ এবং কাস্টোডিয়ান দুজনকেই সেবি দ্বারা অনুমোদিত হতে হয়। এই চারজন যে ট্রাস্টি ওদের কাজ হলো এএমসি, আরটিএ এবং কাস্টোডিয়ান কাজ ঠিক করছে কি না দেখা, অথবা মিউচুয়াল ফান্ডে কিছু চেঞ্জ করার বা কোনো ফ্রড থাকলে সেবিকে ইনফর্ম করা। এখানে দেখতে পাবেন যে স্পন্সরার হচ্ছে এসবিআই, এইচডিএফসি, আইসিআইসি ব্যাঙ্ক। যেমন বলেছিলাম যে আপনি একটা কোম্পানি খুলতে গেলে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্সিয়াল বিজনেসে, যেমন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসি, বন্ধন আরও যে ব্যাঙ্কিং বা লোনের বিজনেস করছে এরাই গিয়ে সেবির কাছে অ্যাপ্লাই করতে পারে মিউচুয়াল ফান্ড হাউস বানানোর জন্য। তারপরে এদেরকে 4জন ট্রাস্টি অ্যাপয়েন্ট করতে হবে, নিরপেক্ষ ট্রাস্টি। এবার এই ট্রাস্টি কাস্টোডিয়ান আর এএমসিকে নিয়োগ করছে এবং এএমসি আবার আরটিএকে নিয়োগ করছে। এবার এখানে আমরা যদি দেখি আরটিএর এক্সাম্পল হচ্ছে ক্যাম্পস, কেফিন, এরা দুজনই সেবি রেজিস্টার্ড। ক্যাম্পস হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উদাহরণ হচ্ছে এইচডিএফসি এএমসি, এসবিআই এএমসি। এইচডিএফসি এএমসি মানে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এসবিআই এএমসি মানে এসবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আর কাস্টোডিয়ান কারা? কাস্টোডিয়ানকেও সেবি থেকে অ্যাপয়েন্ট করতে হয়, মানে সেবি থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। কাস্টোডিয়ান সমস্ত ব্যাঙ্কই হলো কাস্টোডিয়ান। যেমন ব্যাংকের লকারে আপনি অনেক লোক সোনা রেখে আসে, তেমনই যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো মিউচুয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে কোম্পানির শেয়ার বা যে সমস্ত অ্যাসেটগুলি কেনে সেগুলো ব্যাংকের লকারে কাস্টোডিয়ানের কাছে স্টোর করে রাখা হয়। আপনারা যদি সেবি রেজিস্টার্ড কাস্টোডিয়ানের লিস্ট দেখতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে sebi.gov.in এ, আর ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে রেজিস্টার্ড কাস্টোডিয়ান অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এসবিআই, এসজি গ্লোবাল, এই সমস্ত ব্যাঙ্কিংই হচ্ছে কাস্টোডিয়ান। যেমন এসবিআই, এসজি গ্লোবাল সিকিউরিটি, এই সমস্ত ব্যাঙ্কই হচ্ছে কাস্টোডিয়ান। ব্যাঙ্কে যেমন টাকা নিরাপদে রাখেন, তেমনি মিউচুয়াল ফান্ডও আপনার কেনা শেয়ার, ইকুইটি বা গোল্ড বা ডেট সমস্ত কিছু ব্যাংকের কাছেই জমা রাখে। তো আপনার টাকা ব্যাংকে রাখার মতনই নিরাপদ, যেহেতু এখানে শেয়ারগুলো ব্যাংকের কাছেই জমা থাকছে। এরপর আমরা দেখব চিটফান্ড কোম্পানির টাকা নিয়ে পালায় কীভাবে। চিটফান্ড কোম্পানি খুলতে গেলে কিছুই লাগে না, শুধুমাত্র একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে হয় আর রাজ্য সরকার থেকে অনুমতি নিতে হয় যে আপনি আপনার কোম্পানিটাকে একজন চিটফান্ড কোম্পানি হিসেবে চালাবেন।
আপনি এটা অবশ্যই জানেন রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে গেলে কি দিতে হয়। এটা আমি জেনেছি ইন্ডিয়া ফাইলিং ওয়েবসাইট থেকে। আপনি নিজে গিয়ে পড়তে পারেন, নিচে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখানে কি কোনো রেগুলেশন নেই, তো যে কেউ কোম্পানি খুলতে পারে। আর রাজ্য সরকারের থেকে অ্যাপ্রুভাল যদি পার্টির কানেকশন থেকে করতে পারে, তো লোকের সাথে টাকা তুলে রিটার্ন না দিলে ইনভেস্টিগেশন হবে। কোনো না সিকিউরিটি আছে না কিছুই আছে। সবই তো বুঝলাম, কিন্তু শেয়ার মার্কেট কেন পড়ে আর কখন বাড়ে? চলুন এবার বুঝে নিই শেয়ার মার্কেট কখন বাড়ে। কোম্পানির যখন প্রফিট বাড়ে তখন শেয়ার প্রাইস বাড়ে, আর জিডিপি বাড়ে তখন কোম্পানির প্রফিট বাড়ে। মানে কোম্পানির প্রফিট যখন বাড়বে, মানে কোম্পানির লাভ যখন বাড়ে তখনই শেয়ার প্রাইস বাড়ে, মানে কোম্পানির দাম বাড়ে। আর যখন জিডিপি বাড়ে, জিডিপি কি একটু পরেই জানাচ্ছি আপনাদেরকে, ভিডিওতে থাকুন। জিডিপি যখন বাড়ে তখন কোম্পানির প্রফিট বাড়ে। ধরুন আপনি একটি কোম্পানির মালিক, আপনার লাভ প্রতি বছর 5 লাখ, আপনি ব্যবসায় লাগিয়েছেন 10 লাখ টাকা। সমস্ত কাজ লোককে দিয়েই করান, আপনাকে কিছু করতে হয় না। আপনি আপনার ব্যবসা এবার বিক্রি করবেন, কেন যে কোনো কারণ হতে পারে। তো আপনি আপনার কোম্পানিটায় কত টাকায় বিক্রি করবেন, কেননা আপনার কাছে আছে 10 লাখ টাকার অ্যাসেট, আর আপনার বিজনেস থেকে মোটামুটি 5 লাখ টাকা লাভ হয়। আপনাদের সবাইকে যদি বলে যে কত টাকায় নেবেন, তাহলে বলুন কত টাকায় নেবেন। ন্যূনতম 20 লাখ, কারণ 10 লাখ টাকার মালপত্র বা মেশিন আছে, আর 5 লাখ টাকা প্রফিট হয়। আপনি যদি এটা 20 লাখ টাকা দিয়ে কেনেন, তাহলে আপনার 2 বছরে 10 লাখ টাকা উঠে আসছে, কারণ 5 লাখ টাকা প্রফিট, আর আরও 10 লাখ টাকার মালপত্র রয়েছে। তো আপনাকে কিছুই করতে হচ্ছে না, অন্য কাউকে চাকরি দিয়েছেন, তো আপনাকে কিছুই করতে হচ্ছে না, অথচ আপনার 10 লাখ টাকা প্রফিট এসে গেল আর 10 লাখ টাকার মাল হয়। ধরুন পরের বছরে আপনার 6 লাখ টাকা লাভ হলো। এইভাবে আপনার লাভ যদি প্রতি বছর 20% করে বাড়ে, তাহলে 5 বছর পরে লাভ হবে 12 লাখ টাকা প্রতি বছর। এখন আপনি কোম্পানি বিক্রি করলে কত টাকায় বিক্রি করবেন? 12 লাখ টাকা এখন লাভ, 24 লাখ টাকা তো আপনার এমনিই উঠে যাবে 2 বছরে। 3-4 বছর গেলে, আর আপনার ধরুন 20 লাখ টাকার মাল আছে, কারণ 12 লাখ টাকা প্রফিট করতে গেলে আপনাকে মাল বেশি বানাতে রাখতে হবে। তাহলে আপনি যদি দেখেন প্রথম বছরে ধরুন প্রতি বছর 20% করে লাভ বাড়ছে। প্রথম বছর ধরুন 6 লাখ টাকা লাভ হয়েছে, পরের বছর ধরুন 7 লাখ টাকা হয়েছে, তারপরের বছর ধরুন 8.5 লাখ টাকা, তারপরের বছর ধরুন 10 লাখ, তারপরের বছর ধরুন 12 লাখ টাকা। এইভাবে প্রতি বছর লাভ। আপনার লাভ যদি দেখেন 5 বছরে 33 লাখ টাকার আশেপাশে লাভ হয়েছে। এবার ওই যে লাভের টাকাটা, দেখুন আপনি 20 লাখে কিনেছিলেন, এখন 33 লাখ টাকা হয়েছে, লাভই হয়ে গেছে। তারপরে আপনি ধরুন যে ওই 33 লাখ টাকা পুরো না বাড়িতে নিয়ে গিয়ে আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, বা আপনি 13 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, আপনি 20 লাখ টাকা আপনার যেটা লাগিয়েছেন সেটা বাড়ি নিয়ে চলে গেছেন। এরপরও আপনার যখন 12 লাখ টাকা প্রফিট, মাসে প্রফিট, আর আপনার ইনভেস্ট করা আছে ধরুন 23 লাখ টাকা, 13 লাখ টাকা আগে 10 লাখ টাকা, 23 লাখ টাকা ইনভেস্ট। তো আপনার 2 বছর গেলেই কাউকে যদি বিক্রি করেন, তো 2 বছরই 50 লাখ টাকা উঠে যাচ্ছে, কারণ 25 লাখ টাকা প্রফিট হয়ে যাচ্ছে, আর 25 লাখ টাকার প্রায় মাল আছে। তো মিনিমাম 50 লাখে তো বিক্রি হবেই, কিন্তু আপনি অথচ 20 লাখ টাকা বাড়ি নিয়ে চলে গেছেন, আপনার কোনো খরচাই নেই, মানে পুরো কোম্পানি ফ্রিতে, আর এখন 50 লাখ টাকায় বিক্রি করতে পারছেন। তাহলে আপনি কত টাকা 5 বছরে আপনি 20 লাখ টাকা লাগিয়ে 70 লাখ টাকা পেলেন টোটাল। 50 লাখ টাকা, 20 লাখ টাকা বাড়ি নিয়ে গেছেন, 50 লাখ টাকা প্রফিট। তো আপনার কগুণ হলো 5 বছরে? প্রায় 3 গুণেরও বেশি, 3.5 গুণ লাভ। তো এটাই হচ্ছে একটা বিজনেসের লাভ। আপনি যদি আপনার সেভিংয়ের কিছু টাকা, মানে আপনার জমানো প্রতি মাসে আপনার জমানোর কিছু টাকা যদি আপনি বিজনেসে ইনভেস্ট করেন, অন্য কারোর বিজনেসে, আপনাকে যেখানে কিছু করতে হবে না, তো তাহলে
কি হয়, আপনার প্রফিট এইভাবেই বাড়তে থাকে। এর একটু পরেই আমরা জানবো। তো শেয়ার মার্কেটে শেয়ারের দাম তো কেন বাড়ে আপনি বুঝতে পারলেন অবশ্যই, কেন প্রফিট যখনই বাড়ছে তখন কোম্পানির প্রফিট শেয়ার মার্কেটে তখনই বাড়ে যখন কোম্পানির লাভ বাড়ে। যখন লাভ 5 লাখ টাকা ছিল তখন কোম্পানির দাম ছিল 20 লাখ টাকা, আর যখন কোম্পানির লাভ দাঁড়িয়েছে 12 লাখ টাকা প্রতি বছর তখন কোম্পানির দাম গিয়ে দাঁড়িয়েছে 50 লাখ টাকা। একজন সাধারণ লোক তো একবারে কেউ 50 লাখ টাকা দিয়ে কোম্পানি কিনতে পারে না। তো সেই জন্য কী হয়, শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার টুকরো টুকরো দামে বিক্রি হয়। আর মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্ট করলে আপনার অনেক লোকের টাকা একবারে জমা হয়ে যায়, তো সেইটা শেয়ার মার্কেটে ইনভেস্ট শেয়ারের দাম বেশি হলেও সেটা সবাই মিলে কিনলে কম হয়ে যায়। এবার আপনি ইনভেস্ট করবেন কেন? আপনারা এটা মানবেন তো আপনি সারা জীবন কাজ করতে পারবেন না। আপনাকে কিছু টাকা জমাতে হবে আপনার ইনকাম থেকে, কিছু টাকা ফিক্সড ডিপোজিট করবেন আর কিছু টাকা ইনভেস্ট করবেন। ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি আজীবন একই থেকে যাবেন অর্থনৈতিক দিক থেকে। ধরুন আপনি 10 বছর আগে 100 টাকা জমিয়েছিলেন, তখন রান্নার তেলের দাম ছিল 80 টাকা, এখন হয়েছে 180 টাকা। আপনি কি 100 টাকা দিয়ে আগের জমানো সেই 100 টাকা দিয়ে 10 বছর আগের জমানো সেই 100 টাকা দিয়ে সমপরিমাণ তেল কিনতে পারবেন? আপনি নিজে ব্যবসা করছেন না, অন্য কারোর ব্যবসা কিনেছেন 100 টাকার, এখন সেটা সেল করে মিনিমাম আপনার 600 টাকা দাম হবে। যদি সেই কোম্পানিটার প্রফিট প্রতি বছর 20% করে বাড়ে, একটু আগের উদাহরণেই আমরা দেখিয়েছি কীভাবে কোম্পানির দাম বাড়ে, কীভাবে কোম্পানির প্রফিট বাড়ে। তো সেই রকম কোম্পানি আপনাকে খুঁজতে হবে যাদের প্রফিট প্রতি বছর 20% করে বাড়ছে। আর সবার পক্ষে এটা সম্ভব না, তাই জন্য মিউচুয়াল ফান্ডে এই রকম এক্সপার্টকে হায়ার করা হয় এবং তাদের কাছে 20-30 জনের টিম থাকে যারা এই ধরনের বিজনেসকে খুঁজে বার করে আর শেয়ার মার্কেট থেকে সঠিক কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে। এসবিআই ব্যাংকে যদি আপনি এমনি টাকা ফেলে রাখেন 10 বছর আগে, এখন কত টাকা হবে? এসবিআই ব্যাংক কোম্পানির শেয়ার যদি কিনে রাখতেন তাহলে কত টাকা হতো? আর এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড কিনে থাকলে 10 বছর আগে এখন কত টাকা হতো? চলুন আমরা দেখব। ব্যাংক ডিপোজিট, ব্যাংকে যদি এমনি ফেলে রাখতেন 100 টাকা, 3%-এর আশেপাশে ইন্টারেস্ট পাওয়া যায়, তো 10 বছর পর আপনার হবে 134 টাকা, যেটা দিয়ে আপনি তেল কিনতে পারবেন না 1 লিটার। ফিক্সড ডিপোজিট 100 টাকা করেছিলেন, 6.5%-এ যদি রিটার্ন পাওয়া যায় তো সেইটা হবে 187 10 বছর পরে। তো আপনি 180 টাকা তেল 1 লিটারে কিনতে পারবেন আজকেও, কেননা 100 টাকাটা 187 টাকা হয়ে গেছে। আপনি যদি এসবিআই শেয়ারে ইনভেস্ট করতেন, মানে এসবিআই কোম্পানির শেয়ারে যদি 100 টাকা শেয়ার কিনে রাখতেন, 17.5%-এ হারে লাস্ট 10 বছরে বেড়েছে এসবিআইয়ের শেয়ার। তো 10 বছর পরে মানে এখন বর্তমানে দাম হতো 500 টাকা। এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড যদি আপনি ইনভেস্ট করে রাখতেন 100 টাকা যদি করে রাখতেন তাহলে আজকের দিনের দাম হতো 580 টাকা, কেননা এটা বেড়েছে 19.2% হারে লাস্ট 10 বছরে। আপনাকে যদি প্রতিদিন 1 লাখ টাকা করে দেয়া হয় 30 দিনের জন্য, আর 1 টাকা প্রথম দিনে, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, পঞ্চম দিনে 8 টাকা, 30 দিন এইভাবে দেব, কোনটা নেবেন? প্রতিদিন আপনার টাকা ডবল হবে একটা মেথডে, আর একটা মেথডে 30 দিনে 1 লাখ টাকা করে প্রতিদিন দেওয়া হবে। এখানে আপনি 30 দিনে 30 লাখ টাকা পাবেন। বলুন আপনি কোনটা নেবেন? আর এইটা প্রতিদিন ডবল হতে থাকবে। এখানে প্রথম দিনে 1 টাকা, 15 দিনের মাথায় গিয়ে দেখছেন যে 32,000 টাকা হচ্ছে, তখনও কিছু হচ্ছে না। 20 দিনের মাথায় গিয়ে আপনি দেখতে পাবেন 10 লাখ টাকা হচ্ছে, 25 দিনের মাথায় গিয়ে আপনি দেখতে পাবেন 3.5 কোটি হচ্ছে, এবং 30 দিনের মাথায় আপনি দেখতে পাবেন 7.107 কোটি টাকা হচ্ছে। তো এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের পাওয়ার।
আপনি মিউচুয়াল ফান্ডে যত লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে থাকবেন আর যত তাড়াতাড়ি শুরু করবেন ইনভেস্টমেন্ট, তত বেশি কম্পাউন্ড হতে থাকবে। এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন যে 15 দিন ধরে ডবল হতে হতে 15 দিনে 32,000 টাকা, আর পরের 15 দিনে 107 কোটি টাকা। যত আপনি যখন এই মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করবেন, দেখবেন 20 বছরে আপনার হয়েছে ধরুন 1 কোটি, 25 বছরে হয়ে যাবে আপনার 2.5 কোটি, 30 বছরে হয়ে যাবে আপনার 10 কোটি। তো এই রকমভাবে কম্পাউন্ড হতে থাকে। তো আপনার 1 কোটি যেতে টাইম লেগেছে 20 বছর, কিন্তু পরের 10 কোটি যেতে টাইম লেগেছে, পরের 9 কোটি বাড়তে টাইম লেগেছে মাত্র 10 বছর। আপনি যদি 2,000 টাকার এসআইপি শুরু করেন 30 বছর বয়সে, 25 বছরে আপনার ছেলে মেয়েদের দেবেন, আর 30 বছর পর রিটায়ারমেন্ট করবেন। 30 বছর ধরে আপনি মাত্র 6 লাখ টাকা জমাবেন। চলুন দেখি কিভাবে কত টাকা হয়। 2,000 টাকা দিয়ে 90 লাখ টাকা হবে 25 বছর পর। সেখান থেকে যদি আপনি 2,000 টাকা করে এসআইপি করে 25 বছর পর হয়ে যাবে আপনার 90 লাখ টাকা, যদি 19%, 18-19% রিটার্ন পান। সেখান থেকে আপনি 40 লাখ টাকা সরিয়ে নিন ছেলে মেয়েদের জন্য, বাকি 50 লাখ টাকা আপনার কাছে আছে, বাকি 50 লাখ টাকা আপনার কাছে আছে। আর 2,000 টাকা পরবর্তী 5 বছর ধরে দিচ্ছেন, ওই 50 লাখ টাকা হয়ে যাবে 85 লাখ টাকা 30 বছর পরে। ওই 85 লাখ টাকা থেকে আপনি যদি প্রতি মাসে 50,000 টাকা করে তোলেন, তাহলে আপনার সারা জীবন তুলতে পারবেন, যতদিন বেঁচে থাকবেন। দেখুন এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। 30 বছর বয়সে শুরু করেছেন, 25 বছর ধরে জমাচ্ছেন, 55 বছর বয়সে আপনি 40 লাখ টাকা তুলে ছেলে মেয়েদের বিয়ে বা ব্যবসার জন্য দিয়েছেন। আপনার কাছে পড়ে রয়েছে 50 লাখ টাকা। 50 লাখ টাকা 60 বছর বয়সে আপনার গিয়ে দাঁড়াবে 85 লাখ টাকা। আপনি প্রতি মাসে যদি এখান থেকে 50,000 টাকা করে তোলেন 30 বছর পরে 85 লাখ টাকা থেকে, তাহলে আপনার টাকা কখনো শেষ হবে না। আপনি যদি এসআইপি শুরু করেন 35 বছর বয়সে, 20 বছর পর আপনার ছেলে মেয়েদেরকে দেবেন, এখানে যেমন 25 বছর পাচ্ছিলেন। তো তার জন্য আপনি যে 5 বছর লেট করেছেন, এর জন্য আপনাকে 2,000 টাকার জায়গায় 5,000 টাকা করতে হবে এসআইপি, তবে গিয়ে আপনার 90 লাখ টাকা হবে 20 বছর পর। কম্পাউন্ডিংটা বুঝতে পারছেন? আপনি এখানে 2,000 টাকা করে করেছেন, 25 বছর পরে আপনার হয়ে যাচ্ছে 90 লাখ টাকা, আর আপনি শুধুমাত্র 5 বছর লেট করে দিয়েছেন, এর জন্য আপনাকে দিতে হচ্ছে 5,000 টাকা করে। তো যত তাড়াতাড়ি পারবেন শুরু করুন। আর আপনি যদি আরও 5 বছর লেট করে দেন, ধরুন 40 বছর বয়স থেকে শুরু করছেন, তাহলে তো আপনাকে 12,500 টাকা করে দিতে হবে সেম 90 লাখ টাকা বানাতে। আর 60 বছর পর 85 লাখ টাকা পেতে 40 লাখ টাকা ছেলে মেয়েদের দিয়ে। আর এটাই যদি আপনি 45 বছর পর শুরু করেন, তাহলে আপনাকে 35,000 টাকা করে মাসে জমাতে হবে, তবে গিয়ে আপনি 90 লাখ টাকা জমাতে পারবেন। এবার চলুন দেখি আমরা শেয়ার মার্কেট কেন পড়ে। শেয়ার মার্কেটে কি হয়, কখনো কোম্পানির লাভ ধরুন 12 লাখ টাকা, সাধারণত কোম্পানির বিক্রি হয় ধরুন 50 লাখ টাকায়, তবে কখনো কখনো বিক্রি হয় 80 লাখ টাকায়। 80 লাখ টাকায় তখনই দাম দেয় কেউ যখন কোম্পানির লাভ খুব বেশি বাড়ে, কোম্পানির কাছে প্রচুর অর্ডার আসছে, অর্ডার বুকিং হয়ে আছে আগে থেকে। হঠাৎ করে কোনো কারণবশত যদি সেইভাবে লাভ না বাড়ে, তখন শেয়ারের দাম পড়ে যায়। একটা যে আশা ছিল যে কোম্পানির প্রফিট বাড়বে, লোক বেশি করে দাম দিচ্ছিল, 50 লাখ টাকার জায়গায় 80 লাখ টাকা দিচ্ছিল, কিন্তু সেইভাবে প্রফিট বাড়লো না কোনো কারণের জন্য। কারণগুলো জিডিপি স্লো ডাউনের জন্য। জিডিপি কমার কারণ যদি আমরা জানতে চাই, বা শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার কারণ যদি আমরা জানতে চাই, অনেক কিছু কারণ থাকে। এই সমস্ত যখন মার্কেটে সৃষ্টি হবে, আর যদি আমাদের সাথে অ্যাকাউন্ট খোলেন অ্যাঞ্জেল ওয়ানের সাথে, আর ওখানে যদি আমার স্পেসিফিক কোড দিয়ে দেন BC
JOE অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে আমি আপনাদেরকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। এবং যখনই কিছু মার্কেটে এইরকম কন্ডিশন আসবে যে 12 লাখ টাকা যে কোম্পানি প্রফিট করে 50 লাখ টাকায় যার বিক্রি হওয়া উচিত, যখন ওই কোম্পানিটাই 80 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, তখন যেন আপনি ইনভেস্ট না করেন বা আপনি যেন ওই কোম্পানির শেয়ার তখন না কেনেন। তো সেটাই আমি আপনাদেরকে জানাবো। জিডিপি কমার কারণ যদি আমরা জানতে চাই বা শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার কারণ যদি আমরা জানতে চাই, গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি স্টপ করে দেয়, থামিয়ে দেয়, যদি ইন্টারেস্ট রেট যদি হাই করে দেয়, ট্যাক্স বা যদি বাড়িয়ে দেয়, কোম্পানির প্রফিট যদি কম হয়, বেকারত্ব বেড়ে গেলে, ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য জিনিস যদি বেশি হয়ে যায়, ফিসকাল ডেফিসিট যদি হাই হয়ে যায়, ওভার ভ্যালুয়েশন ইন হোপ যেটা আমরা বলেছি। জিডিপি কি? জিডিপি হলো আমাদের পুরো দেশে কোম্পানি, কৃষক, শ্রমিক, মিস্ত্রি মিলিয়ে যত কোটি টাকার, যত হাজারো কোটি টাকার জিনিস উৎপাদন করেছে বা ম্যানুফ্যাকচার করেছে একটি বছরে, সেটাই হলো জিডিপি। হাই জিডিপি কি? আগের বছর যদি ধরি আমরা 100 টাকার জিনিস উৎপাদন করেছিলাম, আর যদি এই বছরে আমরা 110 টাকার জিনিস উৎপাদন করেছি, তাহলে আমাদের জিডিপি 10% বেড়েছে। তো জিডিপি 10% বেড়েছে মানে কি হয়েছে? সেই জিনিসটা 10 টাকার জিনিসটা বেশি উৎপাদন করতে বেশি লোক লেগেছে, সেই লোকগুলো তাদের কিছু আয় হয়েছে, যাদের আয় হয়েছে তারা আবার কোনো না কোনো জিনিসে খরচা করবে। তো সেটাই হচ্ছে হাই জিডিপি। হলো হাই জিডিপির জন্য বেশি জব হয়, বেশি জব সৃষ্টি হয়, বেশি স্যালারি পায়, আর জীবনযাত্রার মান উন্নত হয়। লো জিডিপি হচ্ছে জব কমে যায়। যদি 100 টাকার জিনিস উৎপাদন হয়েছিল, এবছরে যদি 90 টাকার জিনিস উৎপাদন হয়, তাহলে কী হবে? 10 টাকার জিনিস উৎপাদন কম হয়েছে, তাহলে কোথাও না কোথাও শ্রমিক কম লেগেছে, বেতন পায়নি যে শ্রমিকটা কম লেগেছে। এইসবের কারণই হচ্ছে, আর সেই যে বেতনটা যে পায়নি সে কোনো না কোনো জিনিস কিনতে পারেনি, ফলে যার জন্য কোনো না কোনো কোম্পানির প্রফিট হয়নি সেইভাবে, বা প্রফিটও তার কমেছে। তো এটাই কারণ হচ্ছে জিডিপির। ভারতীয় জিডিপি বা শেয়ার মার্কেট বাড়বে কেন 2060 সাল পর্যন্ত? আমি দ্বিতীয়বার না ভেবেই বলতে পারি। দ্বিতীয়বার না ভেবেই আমি এই জন্য বলতে পারি যে 2060 সাল পর্যন্ত শেয়ার মার্কেট বাড়বেই কেন আর জিডিপি কেন বাড়বে, তার আমি দুটো কারণ বলবো। একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমাদের দেশের জনসংখ্যা 2060 সালে গিয়ে দাঁড়াবে 170 কোটি। এখন জনসংখ্যা 140 কোটি। জনসংখ্যা যদি বাড়ে, তাদের উপার্জন বাড়বে, তারা উপার্জন করবে আর খরচও করবে, যার জন্য কোনো না কোনো কোম্পানির জিনিসপত্র বিক্রি হবে আর সেই কোম্পানির লাভ হবে। আর একটা যে কারণ, মহিলাদের কাজ করা। শহরে তো বেশিরভাগ মহিলারা কাজ করে, ধীরে ধীরে গ্রামের দিকের মহিলাও কাজ করছে, আর সরকার অনেক প্রজেক্টও আনছে মহিলাদের প্রশিক্ষণ দিতে, যাতে মহিলারা আরও বেশি করে কাজ করে কিছু উৎপাদন করবে আর জিডিপি বাড়বে। তাই লোকের ইনকাম বাড়বে আর সেটা তারা খরচও করবে। কোনো না কোনো কোম্পানির বিক্রিও বাড়বে, যার জন্য তার প্রফিটও বেশি হবে। কিছু কিছু সময় জিডিপি কম বাড়ে, তাই শেয়ার মার্কেটও পড়ে যায় 1 বছরের জন্য বা তারও বেশি। কিন্তু এটা নয় যে জিডিপি আর কখনো বাড়বে না। আমাদের দেশের জিডিপি বাড়বেই 2060 সাল পর্যন্ত, সেটার 100% গ্যারেন্টি আমি দিতে পারি। আর সেটার জন্য আমি দুটো কারণ বলেছি। আপনার কি মনে হয় আমাদের দেশের জনসংখ্যা আর বাড়বে না? বা কি আপনার মনে হয় আমাদের দেশের মহিলারা আরও বেশি করে কাজ করছে না? যদি হ্যাঁ হয়, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। জিডিপি বাড়লে শেয়ার মার্কেট বাড়বেই, কারণ কোনো না কোনো কোম্পানির বিক্রি আর লাভ বাড়বেই। মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য কোনো প্রফেশনালের হেল্প অবশ্যই নিন। যে কোনো, আমার হেল্প নাও নিতে পারেন, কিন্তু কোনো না কোনো প্রফেশনালের হেল্প অবশ্যই নিন, না হলে এখন কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার বড় লস হতে পারে।
মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য প্লে স্টোরে যান, অ্যাঞ্জেল ওয়ান অ্যাপস ডাউনলোড করুন। দেখবেন 5 কোটিরও বেশি লোক এই অ্যাপসটি ব্যবহার করছে। আর এখান থেকে যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। অ্যাপ ডাউনলোড করার পর আপনি ওপেন করুন অ্যাপটাকে এবং রেফারেল কোডে BCJOE এই নাম্বারটা দিন। BCJOE কোডটা দিলে আপনি 100 টাকার মিউচুয়াল ফান্ড একদম ফ্রিতে পাবেন। আর ওই যে BCJOE কোড দিলে আমি হব আপনার রিলেশনশিপ ম্যানেজার। আপনার মোবাইল নাম্বার আমাদের কাছে এসে যাবে এবং আপনাকে আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আর শেয়ার মার্কেট সম্পর্কে সমস্ত কিছু আপডেট দেবো। কখন SIP করবেন, কখন SIP বন্ধ করবেন, আর আপনার যদি অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ করুন 6291443140। প্লিজ ভিডিওটা শেয়ার করুন।